যে এত বড় অন্যায় করেছে, এত বড় এখানে গুলি চালিয়েছে, এত বড় অত্যাচার করেছে, আজকে সেই লোকটা জেল খাটেনি কেন? তার উপরের হাত তার মাথার উপর, এত কিছু করার পরে সে বহাল তবিয়াতে ভাঙড়ে ঘুরে বেড়াচ্ছে। আমি যেহেতু এই দলে ঢুকেছি, আমি ওই কেসটা নিয়ে আমি দেখবো, কিন্তু আপনাদের পাশে থাকতে হবে। আমি চাইবো শওকত মোল্লা যাতে অ্যারেস্ট হয়, সেটা আমি চেষ্টা করবো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, দক্ষিণ 24 পরগনায় তৃণমূলের দাপাদাপি, মানে তৃণমূলের শক্তির কথা তো আপনারা জানেনই, যে দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কতটা শক্ত ঘাঁটি বানিয়ে রেখেছে। কিন্তু সেই শক্ত ঘাঁটি এবার কোথাও যেন ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করেছে। এর আগের বিধানসভা ভোটেই নৌশাদ সিদ্দিকী ভাঙড় বিধানসভা কেন্দ্রে জয়ী হয়ে তৃণমূলকে সব থেকে বড় ধাক্কাটা দিয়েছিলেন। কিন্তু সেই নৌশাদ সিদ্দিকীকে আটকাতে তৃণমূলের তরফে কি না করা হয়েছিল। বলতে গেলে নৌশাদ সিদ্দিকীকে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নিজের দিকে, নিজের দলের দিকে টানার চেষ্টা করেছিলেন, ঠিক তেমনই নৌশাদ সিদ্দিকী যাতে ভাঙড়ে আইএসএফকে বড় করতে না পারেন, তার জন্য কিন্তু শওকত মোল্লাকে দিয়ে ভাঙড়ে তৃণমূলের তরফে সব কিছুই করা হয়েছে। এবং যার প্রমাণস্বরূপ আমরা কিন্তু বারবার ভাঙড়কে উত্তপ্ত হতে দেখেছি। কিন্তু এবার এই 26-এর বিধানসভা ভোটের আগে ভাঙড়ে তৃণমূলকে একটা বড়সড় ধাক্কা দিয়ে দিলেন নৌশাদ সিদ্দিকী। কেননা তৃণমূলের এক সময়ের বড় নেতা, ভাঙড়ের নেতা আরাবুল ইসলাম শেষ পর্যন্ত নৌশাদ সিদ্দিকীর দল আইএসএফে জয়েন করতে চলেছে, যোগদান করতে চলেছে। আর সেটাই কিন্তু তৃণমূলের জন্য ভাঙড়ে সব থেকে বড় ভাঙন হয়ে গেল। বন্ধুরা, আপনারা জানেন যে এই আরাবুল ইসলামের সঙ্গে তৃণমূলেরই আরেক নেতা শওকত মোল্লার রীতিমতো সাপে নেউলে সম্পর্ক ছিল। আর সেই সম্পর্কটা কোনোভাবেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাধান করতে পারছিলেন না। কোনোভাবেই কিন্তু এই সাপ এবং নেউলের লড়াই বন্ধ করতে পারছিলেন না। আর তার কারণ, যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় শওকত মোল্লাকে বোম বাঁধিস বলে কটাক্ষ করেছিলেন, সেই শওকত মোল্লাকে বড় পেয়ারের পাত্র বানিয়ে ফেলেছিলেন। শওকত মোল্লার উপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করতে শুরু করেছিলেন, যে কারণে কিন্তু আরাবুল ইসলামকে জেল পর্যন্ত যেতে হয়েছিল। তৃণমূল সরকার ক্ষমতায় থাকার সময়ই আরাবুলকে রীতিমতো 6 মাসের জন্য জেল খাটতে হয়েছিল। তারপরেও কিন্তু আরাবুল ইসলাম তৃণমূলে তার পুরনো জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সুযোগ শওকত মোল্লা আরাবুল ইসলামকে দেননি। আর সেই কারণেই আরাবুল ইসলাম শেষ পর্যন্ত নৌশাদ সিদ্দিকীর দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর যার ফলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন, যে নৌশাদ সিদ্দিকী কিন্তু এবার ভাঙড়ে তৃণমূলের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেলেন। কেননা তৃণমূলের একটা হাত কিন্তু নৌশাদ সিদ্দিকীর কাছে চলে এলো। যে শওকত মোল্লার সঙ্গে নৌশাদ সিদ্দিকী টক্কর নিতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছিলেন, সেই শওকত মোল্লার শত্রু কিন্তু এবার নৌশাদ সিদ্দিকীর কাছে চলে এলো। ফলে শওকত মোল্লার জন্য কিন্তু আগামী দিন বড় কঠিন হতে চলেছে। আর কতটা কঠিন হতে চলেছে সেটা কিন্তু এই আরাবুল ইসলাম আইএসএফে জয়েন করার ঠিক আগেই জানিয়ে দিলেন, বলে দিলেন যে তিনি কিন্তু এবার এই শওকত মোল্লাকেও জেলে ঢোকাবেন। আর সেই হুঁশিয়ারি দিতে গিয়ে আরাবুল ইসলাম কি বললেন, বন্ধুরা দেখুন। ব্যাপার হচ্ছে, আমার বলার ভাষা নেই, বুঝলেন, যে নন্দীগ্রাম সিঙ্গুরে 26 দিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশন করে, তখন 26 দিনই আমি ছিলাম। আর আমার ভাঙড়ের লোক, আমার এই ভাইরা রয়েছে এখানে, লোক আছে, তারা বলবে যে 26 দিনই আমরা 2-3 গাড়ি করে লোক নিয়ে যাব, তারপরে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় ওই এর ভিতর থেকে বেরোবে। এই পরিস্থিতিতে তারপরে সিঙ্গুরে, এই নন্দীগ্রামে পার্থদার সাথে একাধিকবার, প্রায় 21 বারের মতন গিয়েছি। সেখানেও 2 বার গুলি হয়েছে পার্থদার গাড়ির উপরে, আমরা নিচে নেমে পড়েছি। এই পরিস্থিতিতে দলটা করেছি। আজকে সেই দল আরাবুল ইসলামকে চিনতে পারলো না, আরাবুল ইসলামকে কোনোভাবে তারা বুঝতে পারল না। কয়েকবার 5 বার কেস খেয়েছি, 3 বার বহিষ্কার হয়েছি। সেই কারণে মনের দুঃখে আজকে তৃণমূল থেকে রিজাইন দিচ্ছি। কোথায় যাচ্ছেন, কোথায় এখন কি সিদ্ধান্ত? এখন আমি ফুরফুরাতে যাব, আমার হুজুর, আমার নিজস্ব হুজুর আছে, তানার কাছে যাব, তানার সাথে কথা বলবো, তারপরে ব্যাক করব।
পরবর্তী পদক্ষেপ কি জনতা উন্নয়ন পার্টি না আছে? না, এখন কিছু বলবো না, এটা ঠিক সময় আমি বলবো, পরিস্থিতি হলে বলবো। পরিস্থিতি মানে কি 2-1 দিনের মধ্যেই যেটা হবে সেটা হবে। যাদের খুশি হয়েছে দেওয়ার মতন ক্ষমতা কাজে আমি সে সময় তৃণমূল করতাম বা করেছি, আমি দায়িত্বও ছিলাম। আপনারা হয়তো সবাই কম বেশি জানেন, এই একটু আসছে ওই সময়টায় সমস্ত কিছু আমি হাইকোর্টে দিয়েছি যে আমি মানে নমিনেশনের যে কদিন ফাইল হয়েছে আমি কিন্তু বাইরে বেরিয়ে আমি ভিতরেই ছিলাম ভিতর ঘরে। কিন্তু একটা দুর্ঘটনা ঘটাবে বলে সকাল এটা করেছে আমি বুঝতে পারি। যে কটা গাড়ি ঘুরেছে আপনারা দেখেছেন তো, সব ক্যানিং এর গাড়ি, জীবনতলার গাড়ি, ওই গাড়িতে করে ওরা এসছে। আমার সাথে সকাল কথা ছিল যে আমি কোন রকম ভাবে ভাঙড়ে গন্ডগোল করবো না, যে যার মতো করে এসে নমিনেশন ফাইল করে। ইন টাইমে ও রাতের মধ্যে যুক্তি করে এইটা করে ও এত বড় একটা ঘটনা ঘটিয়েছে। আজকে 4 জন যেমন আপনাদের লোক মারা গেছে, আমি যে পার্টিটা করতাম সে পার্টি তো 3 জন মারা গেছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে আপনাদের যে ব্যাপারটা, আপনারা যেভাবে আপনাদের বঞ্চিত লাঞ্ছিত হয়েছে বা নওশাদ ভাই সাহেব যতটা আপনাদের পাশে দাঁড়িয়েছে, আমি কিন্তু দোষ না করেও আমি 6 মাস জেল খেটে এসেছি। কিন্তু যে 1 নম্বর আসামি, আপনারা সেই আসামিটার জেল খাটাতে পারেন। যে এত বড় অন্যায় করেছে, এত বড় এখানে গুলি চালিয়েছে, এত বড় অত্যাচার করেছে, আজকে সেই লোকটা জেল খাটেনি কেন? তার উপরের হাত তার মাথার উপর। এত কিছু করার পরে সে বহাল তবিয়াতে ভাঙড়ে ঘুরে বেড়াচ্ছে। আমি যেহেতু এই দলে ঢুকেছি, আমি ওই কেসটা নিয়ে আমি দেখবো, কিন্তু আপনাদের পাশে থাকতে হবে। আমি চাইবো শওকত মোল্লা যাতে অ্যারেস্ট হয়, সেটা আমি চেষ্টা করবো হাইকোর্টে। যে আমি 2 নম্বর আসামি, তাহলে আমি জেল খাটবো আর সে জেল খাটবে না কেন সেটা করবো। তবে যেটা আমার বলা, যে এই ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমি সেই সময়ই বলেছিলাম যে আমি এটা একটা ফেস করে বলি যে এই ঘটনাটা সত্যিকারের অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই ঘটনা, জীবন চলে যাওয়ার ঘটনাটা আমি কোনোদিন মেনে নিতে পারি। তাই আপনাদের কাছে আমি ভুল স্বীকার করার জন্য এসেছি, যে আমার ভুল হয়ে যায় যদি, আমি যেহেতু অন্যায় করি আপনারা আমার মাফ করে দেবেন। কেন? যেহেতু আমি আবার এই দলে ঢুকেছি, আমি চাইবো যাতে আপনাদের পাশে থেকে আপনারা আগামী দিনে যাতে সুষ্ঠুভাবে, আপনাদের ছেলে চলে গেছে, কারোর স্বামী চলে গেছে, কারোর এ চলে গেছে, আমি চাইবো আগামী দিনে আপনাদের পাশে থেকে সমস্ত কাজ করার, বা আপনারা যাতে সুযোগ সুবিধা প্রতিটা ক্ষেত্রে পান, সেটা আমি চেষ্টা করব। আর আমি আপনাদের কাছে ফের বলছি যে আমি যদি অন্যায় করে থাকি, আমি একদম আপনাদের সামনে বলছি যে আমি এই কাজের সাথে যুক্ত না। আপনারা বলুন, আমি 2006 সালে এমএলএ হয়েছি, কোনোদিন একটা পটকা পড়েছে, একটা মানুষের অত্যাচার হয়েছে, একটা কিছু হয়েছে? তারপরে টানা আমি 3 বার পঞ্চায়েত সমিতির সভাপতি। বলুন কোন এলাকায় আমি অত্যাচার হতে দিয়েছি? যখন মমতা ব্যানার্জি এই শওকত মোল্লা একটা খুনি ডাকাতকে পাঠালো, তখন থেকে প্রতিদিন ভাঙড়ে গন্ডগোল, প্রতিটা দিন গন্ডগোল। এই একজন খুনি, একজন অত্যাচারিত। আজকে ক্যানিং এ 1,500 মানুষের বাড়ি ভেঙে দিয়েছে, শুধু নয় পুকুর করে দিয়েছে জিসিবিতে। পুকুর, যার বাড়ি ছিল এরকম বাড়ি ভেঙে পুকুর করে দিয়েছে। আজকের সেই লোকটারে মমতা ব্যানার্জি দলে এনে আজকের গোটা ভাঙড়, ক্যানিং, বাসন্তী, গোসবা সব জায়গায় খুন হচ্ছে, ভালো ভালো ছেলে খুন হচ্ছে। ও যখন যুব সভাপতি ছিল 114 জন এই জেলায় খুন হয়েছে। 114 জন তরুণ তাজা যুবক, মানে তৃণমূল কংগ্রেসের যুব ছেলেরা। তাহলে একজন খুনি, একজন অত্যাচারিত, ভাঙড়ে তিনি ফের ক্যান্ডিডেট হচ্ছে। আমরা ভাঙড়ের মানুষের দরজায় দরজায় যাব, যে এই খুনিকে দয়া করে আপনারা কেউ ভোট দেবেন। নওশাদ সিদ্দিকী সাহেব এখান থেকে আমি আশা করছি যে 1 লক্ষ ভোটে জিতবে, সেইভাবে আমাদের করতে হবে। আর আমি আপনাদের সামনে কথা দিচ্ছি যে আমি আপনাদের ফ্যামিলির লোক হয়ে যাব। আমি ফ্যামিলি লোক হিসাবে আপনাদের সাথে থেকে আপনাদের অসুবিধা যখন যা বলবেন আমি হেল্প করব। তাহলে আমার কি মার্জনা আপনারা ক্ষমা করলেন? ঠিক আছে।